বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের ঠাঁই নেই বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনী প্রশিক্ষণ পাবে 1.5 লাখ পুলিশ, সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় বাড়ানোর নির্দেশ। সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ ইস্যুতে কমিশন সভা থেকে বিএনপির ওয়াকআউট। প্রতিষ্ঠান দলীয়করণের মনোভাব, অভিযোগ জামায়াতের। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি কাম্য নয় বললেন মির্জা ফখরুল। দ্রুত আইনের আওতায় আনার আহ্বান রিজভির। চাঁদাবাজদের অভয়াশ্রম হবে না এনসিপি। ময়মনসিংহে হাসনাত আব্দুল্লাহ। গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান নাহিদের। এবং 35 বছর পর হচ্ছে ডাকসুর নির্বাচন। ভোট 15 সেপ্টেম্বর। বহুল প্রতীক্ষিত ডাকসুর তফসিলকার। স্বাগত। এখন সন্ধ্যায় পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে থাকবো আমরা দুজন, আমি ইসরাত মুক্তি এবং আমি তানজিম শাফিন। জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। 30 জুলাইয়ের মধ্যে তাদের মতামত দিতে বলা হয়েছে। ঐকমত্য কমিশনের সভা শেষে এ কথা জানান তিনি। এদিকে আজ সাংবিধানিক 4টি প্রতিষ্ঠানে নিয়োগের বিধিমালা ইস্যুতে একমত হতে না পেরে ঐকমত্য কমিশনের বৈঠক থেকে আধা ঘন্টা ওয়াকআউট করে বিএনপি। সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য আলাদা নিয়োগ কমিটি হলে নির্বাহী বিভাগ দুর্বল হবে বলে মনে করে দলটি। যদিও সমালোচনা করে একে প্রতিষ্ঠান দলীয়করণের মনোভাব বলে প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াতে ইসলামী। আর বিএনপিকে বিকল্প প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। বিস্তারিত থাকছে হাসিব বিল্লার প্রতিবেদনে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ কমিটি ইস্যুতে সোমবার ঐকমত্য কমিশনের 20তম বৈঠক শুরু হয় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পাল নিয়োগের বিধান নিয়ে এদিন আলোচনা শুরু হয়। তবে আলোচনায় অংশ না নিয়ে বৈঠক ওয়াকআউট করে বিএনপির প্রতিনিধি দল। গণঅভ্যুত্থানের পর প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর দাবির প্রেক্ষিতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের জন্য একটি স্বাধীন কমিটি এনসিসির প্রস্তাব দেয় সংবিধান সংস্কার কমিশন। তবে ওই প্রস্তাবে আপত্তি জানায় বিএনপি। এরপর এনসিসি থেকে সরে এসে কাঠামোগত পরিবর্তন এনে সংবিধান ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নামে নতুন প্রস্তাব দেয় ঐকমত্য কমিশন। এতেও আপত্তি জানায় বিএনপি। মিজানুর রহমান সাধারণ সম্পাদক। গত বুধবার কমিশনের 18তম বৈঠকে আরও কিছু সংশোধনী এনে নতুন করে 5টি সাংবিধানিক পদে নিয়োগ প্রক্রিয়া নিয়ে আলোচনা শুরু করে ঐকমত্য কমিশন। নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের জন্য একটি স্বাধীন কমিটি গঠনের প্রস্তাবনা দেয়া হয়। বেশিরভাগ রাজনৈতিক দল সেদিন কমিশনের প্রস্তাবে একমত হলেও বিএনপি শর্ত সাপেক্ষে শুধু নির্বাচন কমিশনের বিষয়ে ছাড় দেয়। দলটির পক্ষ থেকে জানানো হয় বাকি প্রতিষ্ঠানগুলো আগের আইনের দ্বারা নির্ধারিত হবে। সোমবার কমিশনের 20তম বৈঠকে সাংবিধানিক বিষয় নিয়ে ফের আলোচনা শুরু হলে আধা ঘন্টা ওয়াকআউট করে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাহী বিভাগের কাছে জনপ্রত্যাশা অনেক। সাংবিধানিক প্রতিষ্ঠানের জন্য আলাদা নিয়োগ কমিটি হলে নির্বাহী বিভাগ দুর্বল হবে। পরিবর্তিত অবস্থায় জনপ্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য আগামী দিনে নির্বাহী বিভাগের কাছে অনেক বেশি প্রত্যাশা, অনেক বেশি কার্যক্রম আশা করে। সেই লক্ষ্যকেই আমরা সামনে রেখে মনে করি যে নির্বাহী বিভাগকে অতিরিক্ত দুর্বল করার মধ্য দিয়ে রাষ্ট্রের সেই আকাঙ্ক্ষা, জনগণের সেই আকাঙ্ক্ষা পরিপূর্ণ হবে না। সুতরাং আমরা সেই বক্তব্যটা আগেও দিয়েছি, আজকে হয়তো আবার দেব। সেটার বিবেচনা আমরা মনে করি সেই আলোচনায় আমরা অংশগ্রহণ না করাই উত্তম। এদিকে সাংবিধানিক 4 প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষেত্রে প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কারো হস্তক্ষেপ চায় না জামাত ইসলামী। এই ইস্যুতে বিএনপির অবস্থানের কঠোর সমালোচনা করেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। পিএসসি সাংবিধানিক একটা কমিটি থাকবে, এখানে কোনো দলের, কোনো মন্ত্রীর, কোনো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ এখানে থাকতে পারবে না। তো এটার বিরোধিতা করার তো আমি কোনো কারণ দেখতেছি না। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনার হস্তক্ষেপ চান। আপনি কেন বিরোধিতা করবেন? তাহলে আপনার দলীয়করণ চান। একটি দলের জন্য এটা সমস্যা হইতে পারে, যে দল মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা কিছুটা বেনিফিট নেব,
আর যদি মনে করে যে না আমরা কোনো অবৈধ বেনিফিট নেব না, তাহলে এখানে মেরিটের বেসিসে নিরপেক্ষভাবে আমাদের দেশের যারা উচ্চ প্রশাসনে আছেন তাদের নিয়োগ হবে, এতে তো আপত্তির কোনো কারণ নেই। এদিকে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো নির্বাহী ক্ষমতার অধিভুক্ত নয়। বিএনপিকে বিকল্প প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি। এটা তো আমরা কোনো একটা দলের নীতি আদর্শ বা কোনো একটা দলের গঠনতন্ত্র ঠিক করার জন্য আমরা এখানে বসি নাই। আমরা গোটা জাতির প্রত্যাশার জায়গাগুলোকে কিভাবে রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে পূরণ করা সম্ভবপর হবে সেরকম একটা কাঠামো বিনির্মাণের জন্যই কিন্তু আমরা এখানে বসেছি। আমরা এখানে সংস্কারের বিষয়গুলো নিয়ে কথা বলছি। যদি কারো কাছে মনে হয় যে পিএসসিকে, সরকারি কর্ম কমিশনকে, দুর্নীতি দমন কমিশনকে সেটা আগে যেভাবে নিয়োগ হতো সেভাবে নিয়োগ হলেই জাতির জন্য ভালো, তাহলে তারা সেটা যুক্তি দিয়ে উপস্থাপন করবেন। এর আগে বৈঠকের শুরুতে কমিশনের সহসভাপতি বলেন, সব রাজনৈতিক দল জুলাই সনদে স্বাক্ষর করে ঐতিহাসিক দলিল করতে চায় কমিশন। আমরা চাই এগুলি নিষ্পত্তি করে জাতীয় সনদে এগুলি যুক্ত করে জনগণের সামনে সেগুলোকে উপস্থাপন করে সকলে মিলে স্বাক্ষর করে একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে, যার মধ্যে দিয়ে ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখাটা থাকবে। সব বিষয়েই আমরা যে তাতে অন্তর্ভুক্ত করতে পারবো সেটা আমরা কখনোই মনে করিনি। এগুলো প্রয়োজন, গুরুত্বপূর্ণ, মৌলিক, সেগুলো আমরা বিবেচনা করছি। অধ্যাপক আলী রিয়াজ বলেন, গুরুত্বপূর্ণ 20টি বিষয়ের মধ্যে 12টি বিষয়ে ঐকমত্য হয়েছে। চলতি মাসেই সংস্কার বিষয়ক আলোচনার ইতি টানতে চায় ঐকমত্য কমিশন। হাসিব বিল্লাহ, এখন, ঢাকা। সুষ্ঠুভাবে জাতীয় নির্বাচনের স্বার্থে আইন শৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। পরে ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার জানান, সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে প্রায় 1.5 লাখ পুলিশকে প্রশিক্ষণ দেবে সরকার। স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে প্রায় 60,000 সেনা। এদিকে বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের কোনো ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন ডক্টর ইউনূস। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সাথে বৈঠকে এই মন্তব্য করেন তিনি। নাজমুস সাকিবের প্রতিবেদন। 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর প্রশাসনে ব্যাপক রদবদলের দাবি ওঠে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। সম্প্রতি নির্বাচনের তারিখ ঘোষণা নিয়ে আলোচনা জোরদার হওয়ার পর ফের বিষয়টি সামনে এসেছে। এমন প্রেক্ষিতে গত রোববার রাষ্ট্রপতির আদেশে থানা ও উপজেলা সহ বিভিন্ন পর্যায়ের 71 জন নির্বাচন কর্মকর্তা রদবদল করে কমিশন। নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। সেখানেও গুরুত্ব পায় প্রশাসনের রদবদলের বিষয়টি। ফরেন সার্ভিস একাডেমিতে ডেপুটি প্রেস সচিব আজাদ মজুমদার জানান, রদবদলের প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি নির্বাচনের হটস্পট চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের আগে যে জায়গাগুলোতে সমস্যা হতে পারে বলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করে, সেই স্পটগুলোকে দ্রুত আইডেন্টিফাই করার কথা বলেছেন। প্রশাসনের রদবদল নিয়েও আলোচনা হয়েছে। নির্বাচনের আগে আপনি জানেন যে প্রশাসনে একটা রদবদল আসন্ন, এই রদবদলটা কি প্রক্রিয়ায় হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং সে বিষয়ে কিছু সিদ্ধান্ত হয়েছে। প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচনকে কেন্দ্র করে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যে 1.5 লাখ পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রধান উপদেষ্টা গোয়েন্দাদের আরো সক্রিয় থাকার পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব। আর্মি, পুলিশ এবং গ্রাসরুটের যে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, এদের মধ্যে কোঅর্ডিনেশন বাড়ানোর কথা বারবার জোর দিয়ে বলা হয়েছে। জুলাই আপরাইজিং এর সময় থেকেই 5ই আগস্টের পরের থেকেই তারা মাঠের ডিউটিতে আছেন, তাদের ম্যাজিস্ট্রেট পাওয়ারও আছে। তো আমরা আশা করছি যে এই নির্বাচনের সময় তাদের একটা বলিষ্ঠ ভূমিকা থাকবে এবং তারা মূলত স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। এদিকে বাংলাদেশের মাটিতে সন্ত্রাসবাদের কোনো ঠাঁই নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের সাথে বৈঠকে তিনি বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। বাংলাদেশের ভেতরে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে তৎপরতা চালাতে দেয়া হবে না বলেও আশ্বস্ত করেন তিনি। এ সময় বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্র সরকারের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তিনি। নাজমুস সাকিব, এখন, ঢাকা। সমন্বয়ক পরিচয়ে তরুণরা চাঁদাবাজি করছে, এটি কাম্য নয়। তাদের দেশ গঠন করতে হবে ন্যায্যতার ভিত্তিতেই। রাজধানীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা বিষয়ক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদ হটানোর মূল লক্ষ্য দেশে গণতান্ত্রিক ব্যবস্থা ও ন্যায্যতা প্রতিষ্ঠা করা। তবে 1 বছরেও সেটি করা সম্ভব হয়নি। দেশ তোমাদের দিকে চেয়ে আছে। তরুণ
যুবক যারা বন্দে দিয়েছে, যারা পাল্টে দিয়েছে সেই হাসিনার ক্ষমতাকে, তাকে দূর করে দিয়েছে দেশ থেকে, তাদেরকেই তো এখন এই দেশ গড়ে তুলতে হবে। দুঃখ হয় আমাদের যখন আমরা দেখি যে 1 বছর সময়ের মধ্যেও আমরা একথা জোর গলায় বলতে পারছি না যে আমরা এখন তৈরি হয়ে গেছি এই দেশ আমরা নতুন করে গড়ে তুলব। সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করা অনেকেরই মুখ লুকিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দখলদার চাঁদাবাজদের দ্রুত আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সকালে নয়াপল্টনের স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিউল বারী হেলালের ৫ম মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিলে অংশ নিয়ে এই মন্তব্য করেন রিজভী। নির্বাচন দিতে দেরি করায় সরকারের সমালোচনাও করেন তিনি। সংস্কার করা দরকার, সেই সংস্কারের প্রতি সম্মতি সবাই তো জানে, এই নিয়ে তো আর কথা বলার দরকার নেই। কিন্তু এইটার কথা বলে, এটা ধোয়া করে নির্বাচনকে প্রলম্বিত করা, গণতন্ত্রই যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে নির্বাচন বিলম্বিত হবে কেন? প্রশাসন কেন নির্বিকার? আস্তে আস্তে তো ফলের বিড়াল বেরোচ্ছে। যারা এতদিন অট্টহাসি দিয়েছে তারা দেখছি ছবিতে, আজকের ছবিতে মুখ ঢেকে ঢেকে সব যখন ধরে নিয়ে যাচ্ছে তারা। তো এগুলো কাউকে বলতে হয়, বলবে যারা অন্যায় করছে তাদেরকে ধরুন। দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, চাঁদাবাজদের অভয় আশ্রম হবে না এনসিপি। জুলাই পদযাত্রার ২৮তম দিনে ময়মনসিংহের পদযাত্রা সমাবেশে তারা কথা বলেন। সোমবার বিকেলে ময়মনসিংহের শহীদ সাগর চত্বর থেকে পদযাত্রা শুরু করে এনসিপি নেতারা। এ সময় বিভিন্ন সড়ক ঘুরে নগরের টাউন হল মাঠে শেষ হয় পদযাত্রা। পরে সেখানেই শুরু হয় সমাবেশ। নতুন করে বাংলাদেশ গড়তে এনসিপি নেতাকর্মীদের পদে পদে বাধা দেওয়া হচ্ছে বলেও সমাবেশে অভিযোগ করেন কেন্দ্রীয় নেতারা। এনসিপির নতুন বন্দোবস্তের কথা বললেও যারা দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি করছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেন হুঁশিয়ারি দেন নেতারা। এর আগে দিনের শুরুতে জামালপুর ডাকবাংলোর জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সাথে সাক্ষাৎ করেন দলটির নেতাকর্মীরা। এনসিপির পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে ফৌজদারি মোড়ের সমাবেশ করেন তারা। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলি, কিন্তু দুঃখজনক বিষয় আমাদের নাম পরিচয় ব্যবহার করে, এনসিপির ব্যানারকে ব্যবহার করে অনেকে এই চাঁদাবাজিতে যুক্ত হচ্ছেন। আমরা মুখে মুখে বলবো নতুন রাজনৈতিক বন্দোবস্ত, কিন্তু আপনি কি করবেন চাঁদাবাজি? এই জিনিসগুলো কিন্তু আমরা বরদাস্ত করব না। এই চাঁদাবাজের অভয় আশ্রম এনসিপি হবে না। আমরা জুলাই পদযাত্রায় নেমেছি কারণ আমরা আমাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো পাইনি। নেতা কর্মীদের উদ্দেশ্যে আমাদের আহ্বান থাকবে, আপনারা জনগণের পাশে দাঁড়ান, জনগণের সমস্যা সমাধান করুন, আপনারা সামাজিক আন্দোলন গড়ে তুলুন। এই ময়মনসিংহবাসীর পক্ষে আপনারা আন্দোলন গড়ে তুলুন, দুর্নীতি, চাঁদাবাজ, সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলুন। ঐকমত্যের ভিত্তিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরি হবে বলে আশা করে জামায়াতে ইসলামী। দুপুরে জামায়াতের আমির শফিকুর রহমানের সঙ্গে দক্ষিণ কোরিয়ান রাষ্ট্রদূত পার্ক ইয়ং-শিকের সৌজন্য সাক্ষাতে এ কথা জানান দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সাক্ষাৎ শেষে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। জানান, মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ঘণ্টাব্যাপী বৈঠক করে দুই পক্ষ। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক সম্ভাবনা তুলে ধরে পোশাক শিল্প সহ নানা খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির কথা বলেন কোরিয়ান রাষ্ট্রদূত। আলোচনা করেন জাতীয় নির্বাচনে জামায়াতের অবস্থান নিয়েও। ক্ষমতায় গেলে বাংলাদেশকে দুর্নীতিমুক্ত ও টেকসই উন্নয়নের দিকে নিয়ে যেতে চান বলে সাংবাদিকদের জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। বিশ্বের একটা প্রধান তৈরি পোশাক শিল্পের রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশের সারা দুনিয়াতে সম্ভাবনার কথা তিনি উল্লেখ করেছেন। সেক্ষেত্রে আমাদের এই রপ্তানির শুল্ক অর্থাৎ ট্যারিফ সম্পর্কে বাংলাদেশের বিদ্যমান সমস্যাটা যাতে দ্রুত সমাধান করা যায় সে সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। আমরাও আশাবাদ করেছি। মেজর ইস্যুতে সংস্কার করে একটা ঐক্যমত্য পর্যায়ে পৌঁছবার জন্য সরকার যে সহযোগিতা করে যাচ্ছে, জামাতের প্রতিনিধি দল ঐক্যমত্য কমিশনে প্রতিদিন
নিরবিচ্ছিন্নভাবে সেখানে সময় দিচ্ছেন। আমরা আশা করি একটা ঐক্যমতের ভিত্তিতেই আগামী নির্বাচনে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ ইনশাল্লাহ তৈরি হবে। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এখনও আইসিইউতে 3 জন চিকিৎসাধীন আছেন। তাদের সবার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার মোহাম্মদ নাসির উদ্দিন। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি জানান, ইনস্টিটিউটে সুস্থ হয়ে ওঠা 10 জনকে পর্যায়ক্রমে ছাড়পত্র দেওয়া হবে। এছাড়া সিঙ্গাপুরের চিকিৎসক দলটি আজ রাতে চলে যাবেন বলেও জানান তিনি। এর আগে গতরাতে 14 বছরের শিশু শাহিল ফারাবি আয়ান মৃত্যুবরণ করেন। এ নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 35 জনে। রাতেই বার্ন ইনস্টিটিউট থেকে পরিবারের কাছে আয়ানের মরদেহ হস্তান্তর করা হয়। ক্রিটিক্যাল পেশেন্ট যে ছিল তাদের 4 জনের মধ্যে আয়ান গতকাল রাত 1:45 মৃত্যুবরণ করেছে। বাকি আরও 3টা ক্রিটিক্যাল এবং সিভিয়ার কেস, তাদের অবনতি ঘটে নাই, মানে কোনো অবনতি ঘটে নাই, আগের মতোই আছে। আর ইন্টারমিডিয়েট যে পেশেন্টগুলো ছিল এদের মধ্য থেকে আমরা 3 জনকে বাসায় পাঠানোর মতো অবস্থা হয়েছে, কিন্তু ওয়েদার প্লাস কয়েকদিন পরে আরেকটা ড্রেসিং হবে, এই সমস্ত কথা বিবেচনা করে ওনাদেরকে আমরা পরবর্তী ড্রেসিং করে আমরা বাসায় পাঠিয়ে দিব। বিমান দুর্ঘটনায় গঠিত তদন্ত কমিটির সাথে চীনের একটি তদন্ত কমিটি যোগ দেবে বলে জানিয়েছেন বিমান বাহিনীর জরুরি সমন্বয় কেন্দ্রের পরিচালক এয়ার কমোডর মিজানুর রহমান। তেজগাঁওয়ে এভিয়েশন ইউনিভার্সিটিতে আয়োজিত বিমান বাহিনীর এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। এ সময় দুর্ঘটনা সংক্রান্ত সকল তথ্য তদন্তের পরই প্রকাশ করা হবে বলেও জানান তিনি। দুর্ঘটনায় আহত ও নিহতদের সাথে বিমান বাহিনী একটি সমন্বয় সভা করেছে উল্লেখ করে পরিচালক বলেন, বিমান বাহিনীর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগের আহ্বান জানান তিনি। এদিকে মাইলস্টোনের সকল ভবন বৈধভাবে তৈরি করা হয়েছে বলেও দাবি করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর আলম। স্কুলটা আলাদা বিবেচনায় কোনোভাবে প্রতিষ্ঠিত হয়নি। রাজক যদি প্রশ্ন করেন বা আপনাকে কোন ইঞ্জিনিয়ারিং রয়েছে আমি জানি না, সমস্ত ওইটার ভিতরে যত রকমের শুধুমাত্র ইঞ্জিন করতে তার রাজকের অনুমোদন লাগে না, আর সমস্ত কিছু রাজকের যথাযথ নিয়ম মেনে করা হয়, বেবিচকের হাই বিবেচনা নিয়ে করা হয়েছে। প্রত্যেকটা বিষয় কিন্তু আমাদেরকে টার্মস অফ রেফারেন্সে আমরা নিয়ে আসব এবং এটা আমাদের বিমান বাহিনীর অপারেশনাল রিকোয়ারমেন্টে আমরা কিন্তু নিয়ে আসব। সো এটার কোনো কারণ নেই যে কোনো একটা বিষয় আমরা বাদ দিব। এটা মাইলস্টোন কলেজ হোক, অন্য কলেজ হোক, যে কোনো বিষয়ে এটা আমাদের তদন্তের পরিধিতে থাকবে এবং সেটা আমরা অ্যাড্রেস করব। মধ্য জুলাই থেকে বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার লড়াইয়ে সামিল হন শিক্ষক, আইনজীবী, সংস্কৃতি কর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, যাদের বিচরণ শ্রেণীকক্ষে, অভিনয় মঞ্চে কিংবা আদালতে ছাত্রদের পক্ষে তাদের উচ্চকিত কণ্ঠ রূপ নেয় গণ অভ্যুত্থানে। পতন হয় ফ্যাসিস্ট সরকারের, কিন্তু ছাত্র জনতার পক্ষে দাঁড়ানোর দিনগুলো এইসব পেশাজীবীদের জন্য কতটা মসৃণ ছিল? নতুন নতুন কর্মসূচি বাস্তবায়নেই বা পরিকল্পনা হয়েছিল কিভাবে? এসব প্রশ্নের উত্তর খুঁজেছেন সহকর্মী হোসেন জাহিদ। আগস্টের প্রথম দিন, জেনজিদের ভাষায় তা জুলাই মাসের 32তম দিন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রাণহানির সংখ্যা তখন হাজারের কাছাকাছি। এরকম সময়ে বিটিভি ভবনে শিল্পী সমাজের কয়েকজন তারকার প্রতিবাদী মানববন্ধন। তবে প্রাণহানি নয়, বিক্ষুব্ধ ছাত্র জনতার হামলায় পুড়ে যাওয়া বিটিভি ভবনের জন্যই তাদের এই হাহাকার। ভাই বোনের আপনারা যারা রাস্তায় আছেন, আপনারা সবাই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যান। বিটিভি আমার পরিবার, এই পরিবারের গায়ে যারা হাত দেবে তাদের হাত আমরা ভেঙে দেব। একই দিন ফার্মগেটে ভিন্ন দৃশ্য দেখে দেশবাসী। কংক্রিটের ভবনের পরিবর্তে এখানে জিতে যায় মানবতা। সেদিন শিল্পী সমাজের এই অংশ আকাশের মতো বাধাহীন কণ্ঠে জানান দেয়, তুমিও মানুষ, আমিও মানুষ, তফাৎ কেবল শির দাঁড়ায়। ওই শিশুগুলোর মধ্যে আমার সন্তান থাকতে পারতো, ওই মানুষগুলোর মধ্যে আমি আপনি থাকতে পারতাম। একদিকে ছিল সরকারের নানা প্রলোভন, ছিল আন্দোলনে অংশ না নিতে গোয়েন্দা বাহিনীর চাপ। সব উপেক্ষা করে কতটা সহজ ছিল ছাত্রদের পক্ষে দাঁড়ানো? হেলিকপ্টার থেকে যখন রিয়া গোপকে শ্যুট করা হলো এবং রিয়া গোপ যখন আসলে কিছুদিন পরে মারা গেল,
আমার একটা মেয়ে সন্তান আছে, যেভাবে আসলে বাসায় থাকা মানুষদেরকেও হত্যা করা হচ্ছিল, ওই জিনিসটা দেখার পরে আসলে আমার কাছে মনে হয়েছে যে আমার আসলে কিছু একটা করা উচিত। ৬৯ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক শামসুজ্জোহাকে প্রাণ দিতে হয় ছাত্রদের পক্ষ নেয়। গণ অভ্যুত্থানে অধ্যাপক শামসুজ্জোহার সেই সাহসিকতার প্রতিচ্ছবি দেখা যায় ২৪-এও। নিপীড়ন বিরোধী শিক্ষকদের ব্যানারে জুলাইয়ের শুরু থেকেই তাদের প্রতিবাদী ভূমিকা আলো ছায়া দেয় শিক্ষার্থীদের। মানুষের প্রতি যে অন্যায়, সেটির প্রতিবাদ করা আমার নৈতিক দায়িত্ব। ১৭ জুলাইয়ের কথাই ধরা যাক। শিক্ষক সমাবেশ থেকে সেদিন বিক্ষোভ মিছিলের গন্তব্য ছিল শাহবাগ থানায়। জুলাইয়ের শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে হটস্পট ছিল সেটি ছিল শাহবাগ এলাকা, এবং মধ্য জুলাই এসে ছাত্র আন্দোলন যখন গণজাগরণের রূপ নিতে থাকে ঠিক তখনই সে আন্দোলনকে দমানোর জন্য শাহবাগ থানার ভূমিকাও বেশ চোখে পড়ে। ১৬ জুলাই রাতে খবর আসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে আটকে রাখা হয়েছে এই শাহবাগ থানায়, এবং তার পরদিন ১৭ জুলাই দুপুরে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে কয়েকজন শিক্ষক এসে শাহবাগ থানার গেট ভেঙে সেই শিক্ষার্থীদেরকে উদ্ধার করে নিয়ে যায়, যার পরবর্তী প্রভাব পড়ে কমপ্লিট শাটডাউন যে কর্মসূচি তার উপরে। অন্য কোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢুকতে পারবে না কেন? এখানে ১৪৪ ধারা জারি করেছে। কোটা সংস্কারের দাবিতে ২০১৮ সালেও রাজপথে নেমেছিল শিক্ষার্থীরা। সেবার আন্দোলন শুরু হয় একাদশ জাতীয় নির্বাচনের আগে, আর ২৪-এর আন্দোলন শুরু হয় দ্বাদশ জাতীয় নির্বাচনের পর। নির্বাচনের পরে আন্দোলন গড়ে ওঠায় সেই আন্দোলন দমনপীড়নে কোনো পিছুটান রাখেনি আওয়ামী লীগ সরকার, এমন অভিমত আন্দোলনে অংশ নেয়া এই শিক্ষকের। আমাদের সবসময় ধারণা ছিল যে আমরা এক্ষুনি যদি কিছু না বলি তাহলে ওরা হয়তো আরও খারাপ করবে। এখন আরও খারাপ যেন ওনারা না করেন বা ওনাদের হত্যাকাণ্ডগুলো যেন বৈধতা না পেয়ে যায়, এবারও যেন তারা ছাড়া পেয়ে না যায়, এই জন্যই আমরা আসলে তখন আমাদের মনে হয় নাই, ভয় লাগে নাই, আমাদের খালি মনে হয়েছে যে এখন সামনে যেতে হবে, এই ছাড়া কোনো উপায় নাই। আরেক গবেষক স্মৃতি হাতরে জানান ঠিক কোন বিষয়গুলো ক্লাস ল্যাবের মগ্নতা থেকে রাজপথে নামতে আন্দোলিত করেছিল তাকে। যখন দেখি ছাত্ররা অকাতরে জীবন দিচ্ছে তখন চুপ করে ঘরে বসে থাকা মানে অন্যায় করা। সুতরাং এটা এই রাস্তায় নেমে আসা এটা এমন না যে আমাকে কিছু পেতে হবে, সম্পূর্ণ নিজ দায়িত্বে নিজের সচেতনতা বোধ থেকে সামনে এসেছি। জুলাইয়ের শেষ সপ্তাহে আন্দোলন দমাতে কঠোর রূপ দেখায় সরকার। ছাত্র জনতার মিছিলে নির্বিচারে গুলিতে যখন ঘটছিল জীবনের নিদারুণ অপচয়, সে সময় ত্রাতা হয়ে আসেন আইনজীবীদের কয়েকজন। বিক্ষোভকারীদের ওপর গুলি না ছুটতে ২৯ জুলাই মাত্র আধা ঘন্টায় পিটিশন ড্রাফট করে আদালতে রিট করেন তারা। সেই সময়ে ডিবি অফিসে আটক থাকা ৬ সমন্বয়কের মুক্তির বিষয়টিও ছিল রিটে। ১ বছর পর আদালত প্রাঙ্গণে ফের দেখা রিটকারী সেই আইনজীবীদের একজন মঞ্জুর আল মতিনের সঙ্গে। তার কাছে জানতে চাওয়া আগুন ঝরা সেই সব দিনে কেন তারা কণ্ঠ মেলালেন ছাত্রদের সাথে। বাঁচা মরাটা খুব বড় বিষয় ছিল না সে সময়, আসলে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করাটাই একমাত্র রাস্তা সামনে খোলা ছিল। কারণ যেভাবে স্কুলের ছাত্রছাত্রীদেরকে পর্যন্ত হত্যা করা হচ্ছিল, যেভাবে নিজের বাড়িতে রিয়া গোপের মতন শিশুরা নিহত হচ্ছিল, তারপরে আসলে ঘরে বসে থাকাটা আমাদের সামনে একটা অপশন বলে আর মনে হয় না। অভ্যুত্থান পরবর্তী সময়ে পাওয়া না পাওয়ার খতিয়ানে বেশ অমিল থাকলেও ছাত্র জনতার পক্ষ নেয় তাদের জীবনের উত্তম সিদ্ধান্ত বলেই মনে করেন তারা। অভ্যুত্থানের পরের বাংলাদেশে আগুনের দিনগুলো মিশে গেছে সদ্যজাত ঘাসের সবুজে, প্রিয়তম মুখগুলো মিলে গেছে সমুদ্রের নীলে। তবে এইসব পেশাজীবীরা মনে করেন স্বপ্নময় দিনের পথে যে অভিযাত্রা, সেই অভিযাত্রায় বাধা এলে ২৪-এর অভ্যুত্থান থেকে সাহস সঞ্চার করে আবারও সরব হবেন তারা। হোসেন জাহিদ, এখন, ঢাকা। জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশিদ সহ ৩০ জন আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হয়েছে। কাল আসামি পক্ষের শুনানি অনুষ্ঠিত হবে। এদিন শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, পরিকল্পিতভাবে রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাত্রলীগের নেতারা মিলে আবু সাইদকে হত্যা করে। মূল ঘটনার পোস্টমর্টেম রিপোর্ট মৃত্যুর কারণ পরিবর্তন করতে চিকিৎসকদের বাধ্য করার চেষ্টা করেছিলেন। রাব্বি হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। সোমবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, এর মধ্যেই কারাগার থেকে প্রিজন ভ্যানে করে আবু সাইদ হত্যা মামলায় সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন সহ ৬ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়।
আবু সাইদ হত্যা মামলায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য হাসিবুর রশিদ সহ ৩০ জন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শুরু হয় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, আবু সাইদের হত্যার ভিডিও ফুটেজ থাকার পরও তার পোস্টমর্টেম রিপোর্ট মৃত্যুর কারণ পরিবর্তন করতে চিকিৎসকদের বাধ্য করার চেষ্টা করেছিল আওয়ামী প্রশাসন। তৎকালীন পুলিশ কমিশনার এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পিতভাবে সেই ঘটনাকে ধামাচাপা দিয়ে ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য আবু সাইদের সহযোগীদেরকে আসামি করে একটা মামলা দায়ের করছে। এদিন আবু সাইদ হত্যা মামলায় প্রসিকিউশন টিমের শুনানি শেষ হয়। পলাতক ২৪ জন আসামিপক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীদের শুনানির জন্য ২৯ জুলাই ধার্য করেন ট্রাইব্যুনাল। বিতর্কের মুখে শেখ হাসিনার স্টেট ডিফেন্স থেকে বাদ পড়া আমিনুল গনি টিটু বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পক্ষে আইনি লড়াই করবেন বলে জানা যায়। এদিন আশুলিয়ায় ৬ লাশ পুরানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ আসামির পক্ষে ২ জন স্টেট ডিফেন্স নিয়োগ দেন ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি ৭ আগস্ট। এছাড়া লক্ষ্মীপুরে আন্দোলন দমনে নির্বিচারে গুলি করে ৫ জনকে হত্যার অভিযোগে লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারি সহ ২ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তাদের একদিন করে জিজ্ঞাসাবাদ করার অনুমতিও পায় ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। রাব্বি হোসেন, এখন, ঢাকা। আগামীকাল বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ২০২৫-এর তফসিল ঘোষণা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সাথে ১৮টি হল সংসদ নির্বাচনের তফসিলও ঘোষণা করা হবে। এখন টিভিকে এই তথ্য নিশ্চিত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা রফিকুল ইসলাম খান পান্না। এর আগে ডাকসু নির্বাচনের জন্য বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিনকে প্রধান করে ১০ জন রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। সেই ১০ জনের পক্ষ থেকে নির্বাচনী তফসিল ঘোষণা করার কথা। এদিকে গত সপ্তাহেই এক সংবাদ সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ইতিহাসে প্রথমবারের মতো আবাসিক হলের বাইরে মোট ৬টি কেন্দ্রে হবে ডাকসু নির্বাচন। সর্বশেষ ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী থেকে বর্তমান শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে প্রার্থী ও ভোটার হতে পারবেন। এর আগে সর্বশেষ ডাকসু নির্বাচন হয় ২০১৯ সালে। ৩৫ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশন। রাকসু হল সংসদ এবং সিনেট ছাত্র প্রতিনিধি ভোট অনুষ্ঠিত হবে আগামী ১৫ সেপ্টেম্বর। নির্বাচন কমিশন জানিয়েছে সকল প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে তফসিল ঘোষণায় সভা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সকল হল প্রভোস্ট, রিটার্নিং ও চিফ রিটার্নিং কর্মকর্তা সহ ছাত্র সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এতে রাকসু নির্বাচন কমিশনে সকলের উপস্থিতিতে তফসিল ঘোষণা করেন। ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। ছাত্র প্রতিনিধি, পুলিশ, সাংবাদিক সহ সকলে এই নির্বাচনে সহযোগিতা করবে বলে আশা প্রকাশ করেন নির্বাচন কমিশনার অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল হক। আগামী ৩১ জুলাই নির্বাচনের আচরণবিধি প্রকাশ করা হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৬ আগস্ট। আচরণবিধি প্রকাশ ৩১/৭/২০২৫ রোজ বৃহস্পতিবার। খসড়া ভোটার তালিকা প্রকাশ ৬/৮/২০২৫ বুধবার। ভোটার তালিকায় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি ৭/৮/২০২৫ ও ১০/৮/২০২৫ থেকে ১২/৮/২০২৫ বৃহস্পতিবার ও রবিবার থেকে মঙ্গলবার সকাল ৯টা থেকে ৫টা পর্যন্ত। ২১ ঘন্টার বেশি সময় পেরোলেও এখনও মেলেনি গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ নারীর সন্ধান। সকাল থেকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিস, সিটি কর্পোরেশন। তবে উৎসুক জনতার ভিড়ে ব্যাহত হচ্ছে কাজ। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন ও সড়ক বিভাগের অবহেলায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ফরহাদ আহমেদ বাবুর তোলা ছবিতে ইফতেখার রায়হানের প্রতিবেদন। রোববার রাত ৮টা ঢাকা ময়মনসিংহ মহাসড়কের হোসেন মার্কেট এলাকায় ঢাকা ইম্পেরিয়াল হাসপাতালের সামনে উন্মুক্ত ম্যানহোলে পড়ে মুহূর্তে হারিয়ে যান এক নারী। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসকে।
রাত 1:30 পর্যন্ত উদ্ধার অভিযান চলার পর মুষলধারে বৃষ্টি ও স্রোতের কারণে অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। সোমবার সকাল 8টা থেকে ফের শুরু হয় অনুসন্ধান। ফায়ার সার্ভিস জানায় ম্যানহোলটি অন্তত 10 ফুট গভীর এবং বৃষ্টির কারণে স্রোতও বেশি। এমন অবস্থায় সিটি কর্পোরেশনের সহায়তায় আশপাশের ড্রেনের ঢাকনা খুলে চলছে তল্লাশি। যেখান থেকে নারীটি ডুবে গেছে ওখান থেকে আমরা পানি যে বেরিয়ে গেছে লাস্ট চকের মধ্যে এই পর্যন্ত আমরা 2বার সার্চ করেছি এবং প্রচণ্ড বৃষ্টি, পানির অনেক স্রোত, সম্পূর্ণ বিপরীত পরিস্থিতিতে আমরা কাজ করে গেছি। 2টা লাইন এক হয়েছে, এই সমস্ত জায়গায় যদি কোনো কারণে আটকা থাকে এটাই আমরা দেখব, তারপরে লাস্ট পর্যন্ত আমরা চালিয়ে যাব উদ্ধার না হওয়া পর্যন্ত উদ্ধার তৎপরতা। স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরে ঢাকনাবিহীন এই ম্যানহোল, যদিও কোনো ব্যবস্থা নেয়নি সংশ্লিষ্টরা। তাদের গাফিলতিতেই এমন মর্মান্তিক ঘটনা। যখন এটা পানিতে ভরা থাকে তখন কিন্তু বোঝা যায় না যে আসলে কোন জায়গায় স্ল্যাব আছে কোন জায়গায় স্ল্যাব নাই। হাসপাতালের পক্ষ থেকে এগুলি করতে পারেন কিন্তু করে না। তারা বলছে যে আমরা এটা আমাদের কোনো কাজ না, এটা সিটি কর্পোরেশনের কাজ। তবে নগর কর্তৃপক্ষের দাবি মহাসড়কের পাশের ড্রেনটি বিআরটি প্রকল্পের আওতায়। প্রকল্পের কাজ শেষ না হওয়ায় রক্ষণাবেক্ষণ এখনও সিটি কর্পোরেশন বুঝে নেয়নি। গাজীপুর সিটি কর্পোরেশনের অধীনে কোনো ড্রেন না, এটা হচ্ছে বিআরটি প্রকল্পের একটা ড্রেন এবং এই ড্রেনটা বিআরটি মেনটেন করে এবং সবচেয়ে বড় কথা তারা কিন্তু সিটি কর্পোরেশনকে এখনো হ্যান্ডওভার করেননি বিষয়টা। এদিকে নিখোঁজ ওই নারীকে ফারিয়া তাসনিম জ্যোতি বলে দাবি করছেন তার স্বজন ও সহকর্মীরা। দুর্ঘটনার সময় জ্যোতি কাজের সূত্রে ওই এলাকাতেই ছিলেন বলে জানান তারা। ঘটনার পর থেকে তার মুঠোফোন বন্ধ রয়েছে। 8টার পর থেকে তার নাম্বার বন্ধ, মানে আমার বোনের নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে। পরে আমি আমাদের গ্রুপের ফুটেজ এবং আমাদের সহকর্মীদের ফুটেজ দেখে এটা দেখে তখন আমার মানে ধারণা হলো যে তাহলে কি আমার বোন কিনা। উনি হসপিটালে যাওয়ার কথা কিন্তু হসপিটালে যায় নাই, ও নিচে এসে নেমে দেখে যে ম্যাডামকে পাওয়া যাচ্ছে না এবং মোবাইলও বন্ধ পাওয়া যাচ্ছে। আগামীতে কেউ যেন এমন দুর্ঘটনার শিকার না হয় সেজন্য কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। ইফতেখার রায়হান, এখন, গাজীপুর। টানা বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার কবলে বন্দর নগরী চট্টগ্রাম। হাঁটু থেকে কোমর পানির নিচে নগরীর নিচু এলাকা, ডুবে গেছে সড়ক, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, সব জায়গা। সকাল থেকে জলাবদ্ধতায় স্থবির পুরো শহর, দুর্ভোগে নগরবাসী। জলাবদ্ধতার এই অভিশাপ থেকে স্থায়ী মুক্তি চান তারা। হোসেন জিয়াদের প্রতিবেদন। বৃষ্টিতে আবারও ডুবল বন্দর নগরী চট্টগ্রাম। রাতভর টানা বৃষ্টির পর সোমবার ভোর থেকেই পানিতে তলিয়ে যায় নগরীর অনেক এলাকা। বহদ্দারহাট, আগ্রাবাদ, চকবাজার, কাপাসগোলা কিংবা হালি শহর। সড়কের দিকে তাকালে খাল বা নদী মনে হলেও এগুলো শহরের ব্যস্ততম এলাকার রাস্তা। কোমর সমান পানি আর যানজটের দুর্ভোগে পড়েছেন শহরের বাসিন্দারা। রাস্তায় আটকা পড়ে অ্যাম্বুলেন্স, স্কুল বাস, অফিস যাত্রী সহ হাজারো মানুষ। অনেকে আবার কয়েক কিলোমিটার হেঁটেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। ম্যানহোলের নালাটা আপনার ঢাকনাটা সবসময় খোলা, তারপর আপনার পানি যাইতে পারে না, বাচ্চারা পড়ে যায়, অনেকবার অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। বিল্ডিংয়ের রিন্টারগুলি আছে, ওখানে রিন্টারগুলি রয়ে যাওয়াতে নালাতে মনে করেন নালা ব্লক হয়ে যাচ্ছে। আমি কদমতলী থেকে চিটাং মেডিকেলে যাবো, আমার রোগী আছে, এখন পানির জন্য যেতে পারতেছি না, গোড়াঘাট দেখেন ভিজে গেছে। প্রায় 1-1.5 ঘন্টা হবে এখানে দাঁড়াই আছি। ওইখান থেকে গোলফার থেকে এখানে পর্যন্ত আসছি, এখানে আইসা তো এই অবস্থা, আর যাইতে পারতেছি না। শুধু রাস্তা নয়, অনেকের বাসাবাড়িতেও ঢুকে গেছে পানি। রান্নাঘর থেকে শোবার ঘর, সব জায়গায় পানি। শিশু, বৃদ্ধসহ সব বয়সী মানুষ পড়েন ভোগান্তিতে। স্বল্প আয়ের মানুষের আয় উপার্জনেও পড়ে ভাটা। পানি তো একার বেশি, অন পানির মধ্যে ডুবে যাই। আজকে তো মালিকের ইনকাম তো 1 টাকাও জমা নেবে না, কম নেবে না। দুপুরে জলাবদ্ধতার কবলে পড়া এলাকা পরিদর্শনে বের হন মেয়র। এছাড়া পাহাড় ধসের শঙ্কায় থাকা বাটালিহিল এলাকাও ঘুরে দেখেন তিনি। জানান সিডিএ বেশ কয়েকটি খালে জলাবদ্ধতা প্রকল্পের কাজ শেষ করতে পারেনি, তাই কোনো কোনো এলাকায় এবছরও জলাবদ্ধতা হচ্ছে, তবে সেটা আগের বছরের চাইতে কম। এই হিজড়া কালের সংস্কারটা কমপ্লিট হলে এবং এই নালাগুলো কাজগুলো হলে এবং রাস্তাটা একটু উঁচু হলে আমি মনে করি ইনশাল্লাহ এই এলাকার যে প্রবলেমটা সেটা সলভ হয়ে যাবে। বর্ষাকাল শেষ হলে আমরা রাস্তাটার কাজ ধরবো আর নালার কাজটা আমাদের চলতে থাকবে। আমি এখন দেখে গেছি নালার কাজ আমরা চালাবো, আর খালের কাজটা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ কাজ চলছে, চলমান আছে। বৃষ্টি আশীর্বাদ হলেও চট্টগ্রামে হরহামেশাই তার রূপ নেয় অভিশাপে। নগরবাসী চান জলাবদ্ধতার এই অভিশাপ থেকে মুক্তি, চান স্থায়ী সমাধান। হুসাইন জিয়াদ, এখন, চট্টগ্রাম।
মুক্তি 5 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার পুত্রজায়াতে মালয়েশিয়ান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ, যা কার্যকর হবে সোমবার মধ্যরাত থেকে। এবং এই বৈঠকে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ও চীনের হাই কমিশনারও। শাফিন, এই নিয়ে সহকর্মী শাহরিয়ার তারেকের একটি প্রতিবেদন রয়েছে, আমরা দেখে আসবো। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সভাপতিত্বে সোমবার বিকেলে রুদ্রদ্বার বৈঠকে থাইল্যান্ড ও কম্বোডিয়া তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্র ও চীনের হাইকমিশনার সহ 5 দেশের প্রতিনিধিদের সমন্বয়ে এ বৈঠক শেষে থাইল্যান্ড, কম্বোডিয়া ও মালয়েশিয়ার যৌথ সংবাদ সম্মেলন করা হয়। এ সময় আনোয়ার ইব্রাহিম জানান, দুই দেশই নিঃশর্ত যুদ্ধবিরতিতে একমত হয়েছে। Both Cambodia and Thailand reached a common understanding as follows. 1. An immediate and unconditional ceasefire with effect from 24 hours local time, midnight, on 28th July 2025, tonight. এর মধ্য দিয়ে অবসান ঘটল 5 দিনের রক্তক্ষয়ী সংঘর্ষের, যা 1 দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘাত ছিল প্রতিবেশী থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে। দক্ষিণ পূর্ব এশীয় প্রতিবেশী দুদেশ গেল সপ্তাহে সংঘাতে জড়ায়। তাদের 817 কিলোমিটারের স্থল সীমান্তে ভারী কামান, বোমাবর্ষণ এবং থাই বিমান হামলার মাধ্যমে তা আরও তীব্রতর হয়। প্রাণহানি হয় 35 জনের, বাস্তুচ্যুত হয় 2.5 লাখেরও বেশি মানুষ। বৃহস্পতিবার দীর্ঘস্থায়ী সীমান্ত বিরোধ সংঘর্ষে রূপ নিলে আনোয়ার ইব্রাহিম যুদ্ধবিরতির প্রস্তাব দেন এবং চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রও আলোচনায় সহায়তা করার প্রস্তাব দেয়। বৈঠক শেষে আনোয়ার ইব্রাহিম বলেন, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে সরাসরি যোগাযোগ পুনরায় শুরু করতে সম্মত হয়েছে দুদেশ। The Chinese side have kept close contact with Cambodia, Thailand and Malaysia and relevant countries to actively promote dialogue, ceasefire and restoring peace. The presence and collaboration of all parties underscore a shared commitment to peace, dialogue and regional stability. এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উভয় নেতাকে ফোন করে তাদের মতপার্থক্য নিরসনের আহ্বান জানান। যুদ্ধ বন্ধ না করা পর্যন্ত তাদের সঙ্গে বাণিজ্য চুক্তি করবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। শাহরিয়ার তারেক, এখন মালয়েশিয়া। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড সুলেইমান শাহ সহ 3 বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে ভারতের নিরাপত্তা বাহিনী। অপারেশন মহাদেব অভিযানে তাদেরকে হত্যা করা হয়। তারা সবাই পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন লস্করে তৈয়বের সদস্য ছিলেন বলে দাবি করেছে ভারতীয় সেনাবাহিনী। নিহত বাকি দুজনের নাম আবু হামজা এবং ইয়াসির। এদের মধ্যে সুলেইমান ছিলেন বয়োজ্যেষ্ঠ এবং সংগঠনটির নেতৃত্বস্থানীয় পদে। ভারতীয় গোয়েন্দা সূত্রের দাবি, সুলেমান পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় হাশিম মুসা নামে পরিচিত ছিলেন। পেহেলগাম হত্যাকাণ্ডের পর তার বিষয়ে তথ্যের জন্য 20 লাখ রুপি পুরস্কার ঘোষণা করে জম্মু কাশ্মীরের পুলিশ। গেল 22 এপ্রিল পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারান অন্তত 26 জন পর্যটক। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ এবার খবরের শিরোনাম হয়েছেন মাঠের বাইরের এক ঘটনায়। বন্ধুকে মারধরের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি হয়েছে তার নামে। বিষয়টি নিশ্চিত করে তদন্ত করছে পুলিশ। বলছে সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিসিবিও বলছে এই ঘটনার সত্যতা যাচাই করে দেখা হচ্ছে। ওয়াসিউল হক পান্থর প্রতিবেদন। ক্রিকেট মাঠে ব্যাট বলের লড়াই নয়, এবার ভিন্ন কারণে আলোচনায় জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ। অভিযোগ, বন্ধুকে ডেকে নিয়ে মারধর করেছেন তাসকিন। রোববার গভীর রাতে বন্ধুর সঙ্গে হাতাহাতির ঘটনায় তার বিরুদ্ধে থানায় দায়ের হয়েছে জিডি। পুলিশ বলছে অভিযোগ পেয়েই শুরু হয়েছে তদন্ত। সত্যতা যাচাই না করে কাউকে দায়ী করা যাবে না। আমরা আসলে সত্যতা আছে কিনা, তাসকিনের সঙ্গে আরো বন্ধু ছিল, তারা কে মারছে বা কে করছে, তাসকিন করছে, তার সঙ্গে আরো বন্ধু ছিল, রকি বা অনেকে ছিল, ইশতিয়াক ওদের বন্ধু ছিল। আসলে কি প্রকৃত ঘটনা কি এটা আমরা জানার চেষ্টা করতেছি। এটা ঘটেছে মহসুল থানাধীন আসার গেট এলাকায়। তো ওইখানে তো আমাদের এলাকা না। তো আমরা এটার বিষয়ে সার্বিক তদন্ত করতেছি। তদন্ত করে বাকি ব্যবস্থা আমরা আইনগত ব্যবস্থা নিব। ঘটনার পর বিষয়টি পৌঁছে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছেও। এ ঘটনায় হতাশা ব্যক্ত করে বিসিবির পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বলেন, তদন্ত প্রতিবেদন পেলে করণীয় ঠিক করবেন তারা।
ঘটনাটা কি হয়েছে আমরা একেবারে ফার্স্ট স্টেজে, সুতরাং আমরা দেখি, তারপরে এটা আলোচনা সাপেক্ষে আমরা ইনভেস্টিগেশন করব। কমিটি ক্রিকেট অপারেশন বলেন, আমাদের প্রেসিডেন্ট সাহেব বলেন উই উইল টেক ইট ভেরি সিরিয়াসলি। এটার আউটকামটা আগে আমরা বুঝে নিই কী হয়েছে, তারপরে নেক্সট কোর্স অফ অ্যাকশনে যাব আমরা। এদিকে এ বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাসকিন জানিয়েছেন ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে বন্ধুর সঙ্গে, যদিও ভিন্ন ভিন্ন তথ্য এসেছে গণমাধ্যমে। নাসির, রুবেল, আলামিন কিংবা শহীদদের মতো ক্রিকেটাররাও একসময় জড়িয়েছিলেন পুলিশি ঝামেলায়। বারবার এমন ঘটনার পুনরাবৃত্তি দেশের ক্রিকেটের ভাবমূর্তিকেই প্রশ্নবিদ্ধ করেছে। জাতীয় দলের হয়ে শুধু মাঠেই পারফরমেন্স নয়, জীবনযাপনেও ক্রিকেটাররা সুশৃঙ্খল হবেন এমন প্রত্যাশা করেন ভক্ত সমর্থকরা। ওয়াসিল হক পান্থ, এখন, ঢাকা। শেষ করব এখন সন্ধ্যা। তার আগে শিরোনামগুলো আরো একবার। দেশের মাটিতে সন্ত্রাসবাদের ঠাঁই নেই বললেন প্রধান উপদেষ্টা। নির্বাচনী প্রশিক্ষণ পাবে 1.5 লাখ পুলিশ। সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় বাড়ানোর নির্দেশ। রাজনৈতিক দলগুলোকে জুলাই সনদের খসড়া দিয়েছে ঐকমত্য কমিশন। 30 জুলাইয়ের মধ্যে মতামত দিতে বললেন ডক্টর আলী রিয়াজ। সমন্বয়ক পরিচয় চাঁদাবাজি দুঃখজনক বললেন মির্জা ফখরুল। চাঁদাবাজদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলার আহ্বান নাহিদ ইসলামের। 35 বছর পর হচ্ছে রাকসু নির্বাচন। ভোট 15 সেপ্টেম্বর, বহুল প্রতীক্ষিত ডাকসুর তফসিল কাল। গাজীপুরে ম্যানহোলে পড়ে প্রায় 22 ঘন্টা ধরে নিখোঁজ নারী। বিশৃঙ্খলা করায় ফায়ার সার্ভিসের অভিযান স্থগিত। চট্টগ্রামে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা। এই ছিল এখন সন্ধ্যায়। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে চোখ রাখুন youtube.com/c/echontv।